নোটটা তো আমি দিয়ে দেবো, সেটা কথা নয়। স্যার স্যার আজকে এতটাই থাক স্যার, এতটাই মানে অনেক হয়েছে স্যার। না না, তা আবার হয় নাকি, এখনও তো আসল জিনিসই বাকি রয়েছে। লুব্রিকেশন সিস্টেমের মেথডগুলো খুব ইন্টারেস্টিং আছে। আর 1 ঘন্টা করো। এখন তো আবার 2-3 দিন এই পরীক্ষা শুরু হয়ে গেলে এখন ক্লাস হবে না, আজকে করে নাও বুঝলে। এই এতটা শেষ করিয়ে দিই যে মেথড অফ লুব্রিকেশন সিস্টেম, কেননা তোমাদের এমনিতেও হয়তো কাল পরশু ছুটি থাকবে, মানে কাল হয়তো নয়, ছুটি থাকবেই, কিছু করার নেই, কেননা পরীক্ষা আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ঠিক আছে। একটু দেখে নাও, হ্যাঁ দেখে নাও, মজা আসবে। দেখো না, এই এটা হয়তো একটু বোরিং লাগছে, কেননা শুধু থিওরি থিওরি। আর এই কথাটা পড়িয়ে নিতে দাও আমাকে, যে তোমার এই ইফেক্টসটা, তারপরে দেখো এখান থেকে এই তোমার এই মেথড থেকে তোমাদেরকেই মজা আসবে যে স্যার আরও একটু পড়ালে ভালো হতো। মানে অ্যাকচুয়ালি ওখানে বলবো তোমাকে যে এতক্ষণ ধরে যেই জিনিসের এত গল্প করছি, ওই গল্পটা যে কীভাবে ওখানে কাজে লাগে সেটা তোমাদেরকে ওখানে শেখাবো। একটু দাঁড়াও সুনীল বাবু। আচ্ছা, এবারে বলছি যে ইঞ্জিন কন্ডিশন অন লুব্রিকেশন অয়েল, যে এই লুব্রিকেশন অয়েলটা ইঞ্জিনে ইউজ করার পরে যে ইঞ্জিনের কন্ডিশনের উপরে কী কী এফেক্ট পড়ে সেটা আমাদেরকে দেখতে হবে, যে এটা ভালো না খারাপ, বা এটা ইউজ করার পরে আমাদের ইঞ্জিনের হেলথের কী প্রবলেম হচ্ছে। মানে ভালো তো বুঝতে পারছি, কিছু জায়গায় ভালো হচ্ছেই একদম, মানে খুবই ভালো জিনিস, কিন্তু ইঞ্জিনের কিছু কিছু এফেক্টও পড়ছে, সেই এফেক্টগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? কীরকম না, প্রথমে দেখো বলা আছে ফরমেশন অফ স্লাজ। স্লাজ কি? দিস ইজ ফর্ম ডিউ টু কন্ডেনসেশন অফ ওয়াটার ইন দ্য ইঞ্জিন ক্র্যাঙ্কেস। ইট কম্বাইন্স উইথ অয়েল, ডার্ট অ্যান্ড আদার ফ্লুইড ফ্রম দ্য ইমালশন। ইন দিস ওয়ে স্লাজ ইজ পালপাসিস মেটেরিয়াল ফ্রম অয়েল, ডার্ট, সকল অনেক গল্প লেখা আছে, আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে দিই। কীরকম ব্যাপারটা হচ্ছে না, যখন ইঞ্জিনের মধ্যে যে কুলিং সিস্টেম আছে, তো ওই জলটা কনডেন্স হচ্ছে। আবার যদি ওটাও আমি ছেড়ে দেই, তাহলে তোমরা বলতে পারো আমরা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেখানে কিছু পরিমাণের ইমপিউরিটি আসে, আবার ইঞ্জিনটা চলতে চলতে ওর উপরে কিছু ময়লা পড়ে যায়। সেইগুলো হ্যাঁ যখন এই স্যার। লুব্রিকেশন আর লুব্রিকেশনের সিস্টেমের মধ্যে দিয়েও ওর মধ্যে কিছু ডাট আসে, তো ওইগুলো কি হয়ে যায় না, একটা সময় পরে একটা পাতলা স্তর তৈরি করে ফেলে ইঞ্জিনের মধ্যে, যেইটাকে বলা হচ্ছে স্লাজ। যদি সহজ কথায় মনে রাখতে চাও, যে ইঞ্জিন অয়েল যখন ওর মধ্যে তো বিভিন্ন ধরনের, আমি বললাম কার্বন ডিপোজিট হয়, তারপরে আর কি কি হয় না, বিভিন্ন ধরনের ডাট আসে, কত জায়গা থেকে আসতে পারে, এয়ার ফুয়েল মিক্সচার থেকে আসতে পারে, ফুয়েলের মধ্যে দিয়ে আসতে পারে, মোবিলের মানে তোমার লুব্রিকেন্ট অয়েলের মধ্যে দিয়ে আসতে পারে। ওইগুলো কি হয় না, একটা জায়গায় জমা হয়ে যায়। সেই যে ফরমেশন হচ্ছে, ওই ওই যে জমা হচ্ছে এই সব জিনিসগুলো একসাথে মিলে, অয়েল, ডার্ট অ্যান্ড অন্যান্য যে সকল এক্সট্রা মেটেরিয়াল আছে, সেইটাকে বলা হয় স্লাজ। বুঝতে পারছো? তারপরে বলেছে ডাইলুশন অফ অয়েল। এটা কি বলেছে না, দ্য লুব্রিকেন্ট প্রপার্টি অফ লুব্রিকেটিং অয়েল রিডিউসেস ডিউ টু ডাইলেশন। তো ডাইলেশন জিনিসটা কি? ডাইলেশন হচ্ছে দিস হ্যাপেন্স ওয়েন অয়েল পাসেস থ্রু এ পিস্টন অ্যান্ড লিক্স ইন দ্য ক্র্যাঙ্ককেস অর ডিউ টু কন্ডেনসেশন ওয়াটার ভেপার ইন দ্য ক্র্যাঙ্ককেস। ইট জেনারেলি হ্যাপেন্স হোয়াইল স্টার্টিং অ্যান ইঞ্জিন, or when engine is hot or cold. We have to repeatedly use choke to start the engine during winters. Repeatedly choking causes additional fuel to enter the cylinder, therefore causing dilution of the oil. আচ্ছা, ডাইলুশনের বাংলাটা কেউ জানো? কেউ জানো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কনসেন্ট্রেশন মানে স্যার ঘন আছে, না না, ডাইলুশন মানে ডাইলুশন পাতলা আছে যেটাকে। মানে ডাইলুশন অয়েল অফ অয়েল মানে অয়েলের তো একটা ডেনসিটি থাকে, মানে ওর মধ্যে তো একটা ঘনত্ব থাকে, ওটা তো একটু ভারী হয়, কিন্তু ও, ওইটা যদি পাতলা হয়ে যায় তাহলে কি ওর ওয়ার্কিং ক্যাপাসিটি তো কমে যাবে। আর লুব্রিকেশান ইউজ করার ফলে ওটা কিভাবে পাতলা হয় সেটা তোমাদেরকে বুঝতে হবে। আমরা দেখেছো শীতকালে কিংবা যখন আগে স্টার্ট মানে কিক দেওয়া বাইকগুলো ছিল, যদি না হতো আমরা চোখ করতাম। তো আমি আরও পরে ভালো করে বলবো যে কেন চোখ করি। ওই চোখ করার ফলে তোমাদের কি মনে হয় যে চোখ করলে কেন গাড়ি তাড়াতাড়ি চলে?
তার কারণ হচ্ছে যখন আমরা চোক করি তখন আমাদের ইঞ্জিনের মধ্যে, পেট্রোল ইঞ্জিনে কি এয়ার ফুয়েল মিক্সচার যায়, কিন্তু আমরা যখন চোক করি তখন এয়ারটাকে কমিয়ে দিয়ে ফুয়েলটাকে বেশি পরিমাণের পাঠিয়ে দেয়। আর যদি বেশি পরিমাণের ফুয়েল যায় তাহলে ইঞ্জিনটায় কম্বাসন হতে সাহায্য করবে। এটা যদি ইঞ্জিন হয়, এই ভালভের মধ্যে দিয়ে তোমার এয়ার ফুয়েল মিক্সচার আসছিল, তাই তো, এয়ার আর ফুয়েল ছিল। আমি যদি এয়ারটাকে কমিয়ে দিয়ে ফুয়েলটাকে বেশি পাঠিয়ে দিই, রিচ মিক্সচার লিন মিক্সচার আমরা পরে পড়বো, যদি ফুয়েলটা বেশি আসে তো এখানে বেশি পরিমাণের ফুয়েল থাকবে। আর ফুয়েল থাকা মানে এটা যখন কম্প্রেস হবে আগুন ধরতে বেশি তাড়াতাড়ি সাহায্য করবে। তুমি একটা খালি জায়গায় যদি শুধুমাত্র পেট্রোল রেখে আগুন ধরিয়ে দাও, আর যদি মানে বদ্ধ ঘরে আর একটা যদি ফাঁকা ঘরের মানে পুরো ফাঁকা জায়গায় একটা পেট্রোলে আগুন ধরাও, কোনটা তাড়াতাড়ি ধরবে? যেটা ঘরের মধ্যে, যেখানে বাতাসের পরিমাণ কম আছে, সেটা তাড়াতাড়ি আগুন ধরে যাবে। তো সহজভাবে এভাবেই মনে রাখো। তো এইভাবে কি হয় না, ওখানে তখন তোমার কি বলে, আগুনটা ধরতে সাহায্য করে। কিন্তু এতে কি হয় না, অ্যাডিশনাল ফুয়েল চলে আসে। আমি যদি বারবার চোখ করতে থাকি তাহলে কী হবে, অ্যাডিশনাল ফুয়েল ওর মধ্যে চলে আসে। ওই অ্যাডিশনাল ফুয়েলটা যখন লুব্রিকেশন অয়েলের সাথে মিশে যায় তখন কি হয় না, ওই অয়েলটা কিন্তু আগের থেকে পাতলা হয়ে যায়। আমার যতটা দরকার ছিল ততটাই যদি আসতো তাহলে আমি পুরোটা কাজে লাগিয়ে দিতে পারতাম, কিন্তু আমাদের যতটা দরকার তার থেকে আমি বেশি নিয়ে চলে এসেছি। আর লুব্রিকেশন অয়েলের সাথে যখন ওটা মিশে গেছে তখন সেটা ডাইলেশন অফ অয়েল হয়ে গেছে। ওই জন্য দেখবে যাদের বাড়িতে একটু পুরনো গাড়িগুলো আছে ওখানে কি হয় দেখো, যেখানে লেখা আছে উই শুড নট স্পিড আপ অ্যান ইঞ্জিন সুন আফটার স্টার্টিং। যদি আমি গাড়িটাকে চালিয়ে দিয়ে স্পিড তুলে দিই তাহলে ওটা কি হচ্ছে না, বেশি স্পিড যায় না। তার কারণটা কি না, তখনও ওখানে লুব্রিকেন্টটা পৌঁছাতে পারে না। তখন ওখানে লুব্রিকেন্ট হিসেবে কি কাজ করে না, ওই এক্সট্রা ফুয়েলটা, এক্সট্রা ফুয়েলটা যখন লুব্রিকেন্ট হিসেবে কাজ করছে তখন ওটা অটোমেটিকলি ডাইলিউট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু তখন ওখানে ইঞ্জিনটা স্পিড নিতে পারে না। আচ্ছা, তারপরে কি বলছে না, ফরমেশন অফ দ্য ল্যাকারের থেকে ভালো মনে রাখবে তোমরা ওই বুঝো কি বলে, বার্নিশ বোঝো, বার্নিশই তো বলে, কি বলে ল্যাকারের বাংলাটা, বার্নিশ। স্যার সেই গেটে রং করা হচ্ছে বার্নিশ বলে। হ্যাঁ, মানে একটা আস্তরণ পড়ে যায়। প্রোটিন দেয়। বলছে ল্যাকার when it vaporize at the high temperature, the lacquer causes the stickiness of the valve and halting of piston ring. Therefore we should suitable additive and also regular changes of the oil to avoid this problem. অ্যাকচুয়ালি কি হয় না, যদি আমি বেশি পরিমাণের এই ইঞ্জিন অয়েলটাকে ইউজ করতে মানে ইঞ্জিন অয়েল লুব্রিকেশন অয়েলটাকে যদি বেশি দিন ধরে ইউজ করি তাহলে কি হয় না, ওর মধ্যে ও কী করে কিছুদিন পরে এইগুলোর গায়ে না চিপকে যায়। মানে যে বার্নিশ যেরকম রং করা হয়, রং করলে যেরকম রংটা চিপকে যায় দেওয়ালের গায়ে, সেই ওই জিনিসটাকেই ল্যাকার বলে। কী হবে না, এই ইঞ্জিনের গায়ে চিপকে যাবে। তো আমার কি দরকার ছিল, আমার লুব্রিকেশন সিস্টেমের কাজটা কী ছিল না, ও যাতে ফ্লো করে সবসময় এর গা দিয়ে, তাই তো আমার তো সেটা উচিত ছিল, কিন্তু আমি কি করেছি না, ফ্লো করাতে পারিনি। আমি কি করেছি না, ওটাকে এক জায়গায় চিপকিয়ে দিয়েছি। তো সেটা যদি করে দিই তাহলে আমাদের প্রবলেম হবে ইঞ্জিনের সিলিন্ডারে বারবার রাবিং হতে থাকবে, লুব্রিকেশন অয়েল যদি না কাজ করা হয়। এই জন্য আমরা কী করি না, অ্যাডিটিভ ইউজ করি। আমি যখন অ্যাডিসিভনেস পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে অ্যাডিসিভনেসের কাজটা কী হবে না, চিপকে যাতে না দিতে দেয়, মানে তোমার অ্যাডিটিভের কাজ হবে যেন দেওয়ালের গায়ে চিপকায় কিন্তু সেটা যেন না বেশি সময় ধরে রয়ে যায়, তাই না? সেটাই তো বলেছিলাম যে ওটা স্টিক করবে কিন্তু সেটা যেন বেশি সময় ধরে রয়ে যায়, সেটা যেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। তো ওই লুব্রিকেশন অয়েলটাকে আমাদেরকে ঠিক করে রাখতে হয়। আমরা কিছু সময় ছাড়া ওটাতে লুব্রিকেন্ট এই অ্যাডিটিভ ইউজ করি, তার ফলে কী হবে না, ও এই দেওয়ালে সিলিন্ডার ওয়ালে চিপকে থাকবে না। কিন্তু যদি আমাদের অ্যাডিটিভ না ইউজ করা হয় বা ইঞ্জিন অয়েলটা লুব্রিকেটিং অয়েলটাকে যদি না আমরা বের করে দিই তাহলে কিছুদিন পরে ও ইঞ্জিন অয়েলের গায়ে চিপকে যাবে, তখন ইঞ্জিনে প্রবলেম আসবে। কার্বন ডিপোজিটারি আমি কি বলেছিলাম না, কম্বেশন যখন হয় ওখানে প্রচুর পরিমাণের কার্বন জেনারেট হয়, যেটা আমরা এক্সস্ট দিয়ে পাই বাইরে, সাইলেন্সার দিয়ে বেরিয়ে যায়, ওটা তো ইঞ্জিনের মধ্যেই তৈরি হয়। তো ওই কার্বনগুলো কিন্তু
ডিপোজিট হয়ে যায় ওই এর সাথে মিশে যেয়ে। অ্যাকচুয়ালি এই কার্বন ডিপোজিট হয়, ওই কার্বনটা আবার লুব্রিকেশন অয়েলের সাথে ডার্টের সাথে মিশে যেয়ে স্লাজ তৈরি করে দেয়, একে অপরের সাথে সবই কানেক্টেড। তো এই ধরনের এফেক্টগুলো তোমাদের এখানে আসে। আমি তোমাদেরকে থিওরিটিক্যাল ভাষায় বললাম যে বইয়ের ভাষায় কি আছে, কিভাবে হয়। তোমরা যখন আসবে এতে কিংবা স্যারও ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যালি ওখানে কীরকম প্রবলেম হয় সেটাও তোমাদের দেখানো হবে। এবারে আমাদের লুব্রিকেশন কোন কোন জায়গায় দরকার, আমরা কিন্তু অ্যাকচুয়ালি গ্রিস গান তোমরা বলবে স্যার এই যে আমরা লুব্রিকেশন সিস্টেম পড়বো, সিস্টেম মানে কি একটা পুরো একটা সার্কেল হবে বা অনেকটা সময় ধরে একটা প্রসেস হবে। তো তোমাদের তো মনে প্রশ্ন আসার কথা, স্যার আমি কেন একটা সিস্টেম পড়বো, আমি তো জাস্ট নেব আর ঢেলে দেবো, তো এটাকে কোনো সিস্টেম বলে না। সিস্টেমের মধ্যে অনেক স্টেপ থাকবে, এত স্টেপ আমি কেন করতে যাবো। বাবারে একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য বারবার ফোন আসছে। আচ্ছা হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, তো আমাদের তো নর্মাল করলেই হতো, আমাদেরকে এত বড় সিস্টেম পড়ার কী ছিল, যে আমরা গ্রিস গান যেটা ইউজ করে থাকি কিংবা অয়েল গান ইউজ করি সেটা দিয়ে আমরা দিয়ে দিতাম। যেমন সাইকেলে আমি কী করি, যে সাইকেলে যদি আমার লুব্রিকেশনের দরকার আমি অয়েল গান দিয়ে বা গ্রিস গান দিয়ে ওখানটায় দিয়ে দিই, একটু হয়ে যায়। তো অ্যাকচুয়ালি আমাদেরকে সব জায়গায় আমরা এই অয়েল গান আর গ্রিস গান দিয়ে আমরা লুব্রিকেশন করতে পারবো না। সেই সকল জায়গায় লুব্রিকেশন করার জন্যই আমাদেরকে লুব্রিকেশন সিস্টেম পড়তে হয়। কি কি জায়গা আছে যে এই জায়গাগুলোতে নর্মালি আমরা লুব্রিকেশন করতে পারি না, সেই সকল জায়গাগুলোর নাম দেখো এখানে দেওয়া আছে। মেন বিয়ারিং, স্মল এন্ড বিয়ারিং, ক্যামশ্যাফট ব্রাশ, সিলিন্ডার ব্রাশ, পিস্টন, গোজন পেন, রকার ভালভ অ্যাসেম্বলি, টাইমিং গিয়ার, পিস্টন গাইড, ভালভ গাইড। স্যার তোমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে অনেকগুলোই বলেছেন, হয়তো সবগুলোই বলে দিয়েছেন। এছাড়াও তোমরা বুঝতে পারছো যে একটা ইঞ্জিনের মধ্যে পিস্টন থাকে, তার উপরে ক্যামশ্যাফট থাকে, এইগুলো সিলিন্ডারের ওয়াল, তারপরে পিস্টনের মধ্যে গাজন পিন থাকে, পিস্টন গাইড থাকে, ভালভ গাইড থাকে, রকার অ্যাসেম্বলি থাকে। তো তোমরা ভেবে দেখো যে এটা তো একটা কভারের মধ্যে বন্ধ আছে, তো তুমি এই জায়গায় কি করে লুব্রিকেশনটা দেবে, দেওয়া সম্ভব নয়। তো সেই জিনিসটা যাতে আমাদেরকে দিতে হয় তার জন্য আমাদেরকে, কিংবা বড়ো গাড়ির ক্ষেত্রে তো আমরা কীভাবে দেবো, তার জন্য আমাদেরকে লুব্রিকেশন সিস্টেম পড়তে হবে। আর কিছু কিছু মেথড আছে সেইগুলো আমাদেরকে জানতে হবে। মেথডে প্রথমেই যে মেথডগুলো মানে খুব ফেমাস, তিনটে মেথড আছে। এক হচ্ছে ওয়েট সাম্প লুব্রিকেশন মেথড, ড্রাই সাম্প লুব্রিকেশন মেথড, আর পেট্রোল আর মিস্ট লুব্রিকেশন মেথড। এই ওয়েট সাম লুব্রিকেশন মেথডটা আবার তিনটে ভাগ আছে। আগে তো বলি ওয়েট সাম লুব্রিকেশন সিস্টেম কি। এটা একটা অটোমোবাইল ইঞ্জিনে ইউজ করা হয়। প্রথমে বলি, তোমরা সবাই অয়েল সাম্প বা অয়েল প্যান কি জিনিস জানো? না স্যার। তোমরা যদি খেয়াল করে দেখো, এরকম একটা ইঞ্জিনের হেড হয়, তারপরে এরকম একটা ব্লক থাকে যার মধ্যে পিস্টন থাকে, আর নিচে এরকম একটা জিনিস থাকে। অ্যাকচুয়ালি ইঞ্জিনটা এখানেই শেষ হয়ে যায়, আর তার নিচে এই জিনিসটা এক্সট্রা থাকে, মানে যেখানে শুধু ক্র্যাঙ্ক এগুলো থাকে একটু বেরিয়ে থাকে। এই যে এই নিচে যে জায়গাটা আছে, এই জায়গাটাকে অয়েল সাম্প বা প্যান বলে। এর কাজ কি, এখানে লুব্রিকেটিং অয়েলকে হোল্ড করায়। কিভাবে করায় আমি আরও ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি, যদি না বুঝতে পারছো তো ক্ষতি কিছু নেই। ওয়েট কথার অর্থ মানে কি ভিজে, তার মানে কি এখানে আমি যে লুব্রিকেশন সিস্টেম ইউজ করব সেখানে লিকুইড কিছু ইউজ করব যেটা গোটা সিস্টেমটাকে ভিজিয়ে দেবে, তাই তো? একদম সহজ, যেটা দেখে মনে হচ্ছে সেটাই। এটা একটা ছবি দেওয়া আছে, এখান থেকে আমি তোমাদেরকে আগে একটু জায়গাগুলো সম্পর্কে আইডিয়া করিয়ে দিই। দেখো, এটা একটা ইঞ্জিনের ক্র্যাঙ্কেস, তার মানে কি দেখো উপরটা নেই। তোমাদের মনে হবে স্যার কোনটা সিলিন্ডার বলে দিন তো একটু, এই কোনটা কি বলে ইঞ্জিন সিলিন্ডার বলে দিন। আমাদের উপরের জায়গাটা নিয়ে কাজই নেই, মানে আমি এখানে পিস্টনেরও পর্যন্ত ছবি দেখাইনি। তার কারণ কি, এইখানে আমি একটু যদি বড় করে আঁকি তো এইরকম জায়গায় থাকবে, পিস্টন সিলিন্ডার থাকবে। শুরু হয়েছে দেখো ছবিটা কানেক্টিং রড থেকে, তার মানে এইটা হচ্ছে কানেক্টিং রড, তার মানে কি এইখানে তোমার বিয়ারিং থাকবে আর এইখানে বিয়ারিং থাকবে। কানেক্টিং রডের উপরে কি থাকে না, পিস্টন থাকে, তাই তো? কানেক্টিং রডটা পিস্টনের সাথে, এইটা হচ্ছে তোমার ক্র্যাঙ্কশ্যাফট। এই দেখো ক্র্যাঙ্কশ্যাফট, এটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে কানেক্ট করা আছে। আর এইটা তোমার ক্র্যাঙ্কশ্যাফট পুরোটা, এইটা হচ্ছে তোমার পিস্টন, কানেক্টিং রড, এর ওপরে পিস্টন আছে, এরকম করে আছে।
চারটে জায়গা আছে, চারটা সিলিন্ডার আছে। আর এই যে নিচে এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ক্র্যাঙ্ক কেস। আর আমি তোমাদেরকে যেটা বললাম সাম্প, এই জায়গাটাকে অয়েল সাম্প বলে বা প্যান বলে। এই জায়গাটায় কি থাকে না, অয়েল থাকে, লুব্রিকেটিং অয়েল। আচ্ছা, যদি না বুঝতে পারছো আমি একটা ছবি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এই এই ইঞ্জিনটা দিয়ে যদি দেখাই, দেখো এটার ক্যামশ্যাফট এখানে আছে, আবার অনেকের ক্যামশ্যাফট উপরেও হয়। এই নিচেরটা ক্র্যাঙ্কশ্যাফট, এটা ক্র্যাঙ্কশ্যাফট, তাই তো? এই ক্র্যাঙ্কশ্যাফটের নিচে দেখো এই যে জিনিসটা আছে এক্সট্রা, এটার এই জিনিসটাকে অয়েল সাম্প, এই দেখো লেখা আছে অয়েল প্যান বা সাম্প বলে এই জিনিসটাকে। আমাদের ছবিটা কিন্তু এই জায়গাটাটুকুন আছে, শুধু এইটুকুন জায়গা আছে, উপরের ছবিটা আমি দেখাচ্ছি না, তোমাদেরকে এটা ইমাজিন করতে হবে যে এরকম একটা ব্যাপার আছে। এবারে বোঝা গেছে আশা করি। এই যে এই জায়গাটাকে অয়েল সাম্প বলছে। এবারে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে এটা 3 ধরনের হয়। একটা হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম। স্প্ল্যাশ কি, এখানে কি লেখা আছে ভুলে যাও, তুমি শুধু ছবিটা দেখবে। ছবিতে দেখো এখানে ক্যামশ্যাফট, এটা ক্র্যাঙ্কশ্যাফট, আমি জানি এটা পিস্টন, এটা কানেক্টিং রড যেটা ক্র্যাঙ্কশ্যাফটের সাথে লেগে আছে, ঠিক আছে? আর ক্র্যাঙ্কশ্যাফটটা এই ফ্লাই হুইলের সাথে যেই এতে লেগে থাকে সেটাকে বিয়ারিং বলে, মেন বিয়ারিং। আর এই যে তোমার এই কানেক্টিং রডটা পিস্টনের সাথে যেই জায়গায় লেখা থাকে যেটাকে বলে স্মল এন্ড বিয়ারিং, আর এখানে যেই জায়গাটায় লেগে থাকে সেটাকে বলে বিগ এন্ড বিয়ারিং। তার মানে কি, কানেক্টিং রডটা কীরকম হয়, একধার এরকম ছোট হয় আর একধার বড় হয় না? তো এটাকে এধারটা কানেক্ট থাকে স্মল এন্ড বিয়ারিংয়ের সাথে, এইটা থাকে বিগ এন্ড বিয়ারিংয়ের সাথে। মেন বিয়ারিং কোটাকে বলে যেটা জার্নালের সাথে অ্যাটাচ থাকে। আর এটাকে কি বলা হচ্ছিল, আমাদের স্যাম্প বলছিলাম। আর এই যেখানে লেখা আছে অয়েল স্ট্রেনার, অয়েল স্ট্রেনারের কাছে এটা একটা ছাঁকনির মতন কাজ করে। এই তেলে যদি কোনো ধরনের ইমপিউরিটি থাকে সেটাকে ছেঁকে পুরো পাঠাবে উপরকে। আচ্ছা, আর এটা কি না অয়েল পাম্প, এই পাম্পের কাজ কি না এই অয়েলটাকে উপরের দিকে ফোর্স করে পাঠাবে, পাম্পের কাজ যেটা হয়। আর এগুলো কি না অয়েল ট্রটের কাজ কি না এখানে জমা রাখবে, এই অয়েলটাকে যে পাম্প করে ও পাঠাচ্ছে ও এটাকে এখানে জমা রাখবে। আর এখানে একটা প্রেসার গেজ আছে। এত দূর অবধি কারো কিছু বুঝতে অসুবিধা আছে কি বলো? জায়গাগুলোর নামগুলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। এবারে আসি গল্পে, যে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম কিভাবে কাজ করে। দেখো মজা আসবে। কি হয় না, ইঞ্জিনের নিচে এরকম ট্রট থাকে, যটা সিলিন্ডার থাকবে তার নিচে তটা ট্রট থাকবে। এই আর নিচে অয়েল সাম্প থাকবে, এখানে লুব্রিকেটিং অয়েল থাকবে। লুব্রিকেটিং অয়েলটা কী হবে না, এই অয়েল পাম্পের মাধ্যমে এই চ্যানেলটার মধ্য দিয়ে, এই যে এই চ্যানেলটার মধ্যে দিয়ে কী হবে না, এই জায়গাগুলোতে পৌঁছবে। এই জায়গাগুলোতে পৌঁছাবে, তাই তো? পৌঁছানোর পরে কি হবে না, এইখানে কি আছে না তোমার ক্র্যাঙ্কশ্যাফটের সাথে স্মল এই বিগ এন্ড বিয়ারিং আছে। আর যদি তোমাদের মনে আছে, যখন আমি বারবার এই ছবিটা আঁকতাম এরকম করে, এরকম একটা জিনিস আঁকতাম, এটার নাম কি বলো? ক্র্যাঙ্ক, এটার নাম ছিল ক্র্যাঙ্ক, মনে পড়েছে? ক্র্যাঙ্কশ্যাফট। ক্র্যাঙ্কশ্যাফটে যে এই জিনিসটা থাকতো এটাকে ক্র্যাঙ্ক বলতাম না? কোন জিনিসটা তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ স্যার। ক্র্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ স্যার, বিগ বিয়ারিংটা স্যার যেখানে। এই যে এই ছবিটা দেখো, এই যে দেখো এই জিনিসটা আছে, এটা তো একটা। স্যার এটা তো ক্র্যাঙ্কশ্যাফট। আরে বাবা, শ্যাফট পুরোটাকে বলে, এখনো তোমার শ্যাফট সম্পর্কে আইডিয়া হয়নি? শ্যাফট হচ্ছে এই পুরো জিনিসটা, এই পুরো যে মেন যে শ্যাফট, এটাকে ক্র্যাঙ্ক শ্যাফট বলে। ক্র্যাঙ্ক শ্যাফট কেন বলছে, কেননা ওর সাথে ক্র্যাঙ্ক লাগানো আছে, যেগুলোকে ক্র্যাঙ্ক বলছে। এই ক্র্যাঙ্কটা কিসের সাথে না, এই ক্র্যাঙ্কটা তোমার বিগ এন্ড বিয়ারিংয়ের সাথে, এই কানেক্টিং রডের এই জায়গাটার সাথে কানেক্ট আছে। আর এইটা হচ্ছে পিস্টনের সাথে স্মল এন্ড বিয়ারিংয়ের সাথে কানেক্ট আছে। বোঝা গেল?
হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এই পুরো জিনিসটা ক্র্যাঙ্ক শ্যাফট, যেটা সোজাসুজি আছে, আর এই জিনিসগুলোকে বলে ক্র্যাঙ্ক। এই ক্র্যাঙ্কটা, এটা কানেক্টিং রড, এই কানেক্টিং রডের এই ধারে বিগ এন্ড বিয়ারিং থাকে, যেহেতু এই ধারের হোলটা বড় হয়, বিগ এন্ড বিয়ারিংয়ের সাথে ক্র্যাঙ্ক কানেক্ট আছে, আর স্মল এন্ড বিয়ারিংয়ের সাথে পিস্টন কানেক্ট আছে। এই কানেকশানটা বোঝা গেছে তো? দেখো এর যে আচ্ছা। শেপটা আছে এটা অনেকটা চামচের মতন, তার মানে কি এই রকম টাইপের, এরকম টাইপের, যে এধারটা চামচের মতন কাজ করে। এবারে তুমি একটা জিনিস কল্পনা করো, তোমার একটা বাটির আছে এরকম, যেই বাটিতে তুমি জল রেখেছো, তুমি তোমার কলমের মাঝখানে একটা চামচকে বেঁধেছো এরকম করে, চামচটা এরকম টাইপের, ঠিক আছে, দিয়ে এর সামনে এনে এই চামচটাকে ঘোরাচ্ছ, এই জলে ডুবিয়ে চামচটাকে ঘোরাচ্ছ। প্রতিবার যখন চামচটা ঘুরবে এই জলটাকে বাইরের দিকে ফিকবে, বাইরের দিকে ফিকবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি সেম কাজটা এখানে হয়। ওই যে ক্র্যাঙ্কগুলো থাকে ও কী করে না, এইখানে যে জলটা আছে না, এই যখন এই মাথাটা যখনই এই অয়েলে, লুব্রিকেটিং অয়েলে ঠেকবে, তখন কি করবে না, ও ওই লুব্রিকেটিং অয়েলটাকে নিয়ে পুরো উপরে ছিটিয়ে দেবে। স্প্ল্যাশ মানে ছিটিয়ে দেবে, পুরো উপরটাকে ছিটিয়ে দেবে, পুরো একদম নিচে থেকে পিস্টনের উপর পর্যন্ত তুলে দেবে। দেখো এখানে ক্যামশ্যাফট আছে, ক্যামশ্যাফটটাও এখানে লুব্রিকেশন হয়ে যাচ্ছে, উপরে পিস্টনেও লুব্রিকেশন হয়ে যাচ্ছে, ইঞ্জিন সিলিন্ডারেও লুব্রিকেশন হয়ে যাচ্ছে, সব জায়গাতে লুব্রিকেশন হয়ে যাচ্ছে। আমার দরকারই ছিল লুব্রিকেশন, আমি করে দিয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। লুব্রিকেশন হচ্ছে। আর এই অয়েল প্রেসার গেজটা কি না, এটা এই স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম হচ্ছে নর্মাল প্রেসারে হয়। এখানে প্রেসারটাকে শুধু কন্ট্রোল করতে হয় যাতে না প্রেসারটা কমে যায় কিংবা বেড়ে যায়, নর্মাল প্রেসারে হবে। দেখো এখানে কি লেখা আছে, কি গল্প আমি শুনতে চাই না, আমার কাছে গল্প হচ্ছে আমি স্ট্রেনার দিয়ে ছাঁকবো, অয়েল পাম্প দিয়ে ট্রটে অয়েলটাকে পৌঁছিয়ে দেবো, যখন যখন কানেক্টিং রডটা আপ অ্যান্ড ডাউন হবে তখন পিস্টন ঘুরবে, এই সরি ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে, আর যখন ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে ওই অয়েলটাকে স্প্ল্যাশ করে গোটা ইঞ্জিন সিলিন্ডারে ছিটিয়ে দেবে। হয়ে গেছে আমাদের লুব্রিকেশন। তাহলে এখন তুমি বলো আমাদের এখানে কি কি কোন কোন জায়গাটা লুব্রিকেট হলো? না, সিলিন্ডার ওয়াল হলো, ক্র্যাঙ্কশ্যাফট মেন বিয়ারিং হলো, আর তার সাথে সাথে গজান পিন কোথায় ভেতরে থাকে, ক্র্যাঙ্কশ্যাফটের এই তোমার পিস্টনের নিচে থাকে, পিস্টন। সেটাও হয়ে গেল। তাহলে আমার লুব্রিকেশন করার ছিল, আমি করে ফেললাম। কিন্তু কোথায় কিসে কোন প্রেসারে করেছি? নর্মাল প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসারে করেছি। সব সময় আমরা অ্যাটমসফেরিক প্রেসারে করতে পারবো না, তার জন্য আমাদের সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। এইখানে কি হয় না, একটু বেশি প্রেসারে করা হয়, অ্যাটমসফিয়ারের থেকে একটু বেশি এতে কিসে ওটাকে কি বলে, বেশি প্রেসারে। তো কেন করা হয়? এখানে আমি যখন দেখছিলাম যে নর্মাল প্রেসারে করতে চেয়েছিলাম, তখন এটা তো লুব্রিকেন্ট হচ্ছিল কিন্তু সব জায়গায় সমানভাবে পৌঁছাচ্ছিল না, যে কোনো জায়গায় বেশি পৌঁছাচ্ছিল, ওপরের দিকেরগুলো যেতে চাইছিল না। তো যারা এটা বানাচ্ছিল তারা দেখলো আমার তো সব জায়গায় যাচ্ছে না, আমি যদি সব জায়গায় পৌঁছাতে চাই তাহলে আমাকে কী করতে হবে না, আরও প্রেসার দিতে হবে। তো তার জন্য ওরা কী করলো না, প্রেসারটাকে বাড়িয়ে একটা নতুন সিস্টেম তৈরি করলো, যেটার নাম হচ্ছে সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেম। সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা কীরকম এবারে বলি। সেমি প্রেসার লুব্রিকেশন সিস্টেমে কি স্প্ল্যাশ লুব্রিকেশন হয় না? অবশ্যই হয়। এটা হচ্ছে একটা কম্বিনেশন, কিসের কম্বাইন্ড ফ্রম, না লেখা আছে দেখো, কম্বাইন্ড ফ্রম অফ দ্য স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার লুব্রিকেশন সিস্টেম। তার মানে প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটাকেও কাজে লাগাচ্ছি, তার সাথে সাথে প্রেসারটাকেও কাজে লাগাচ্ছি। কীভাবে কাজে লাগাচ্ছি সেটা আমাদেরকে দেখতে হবে। এতে কি হচ্ছে দেখো, ও বাবা এখানে আবার প্রেসারের ভাল্বটা কোথায় আছে দেখানো নেই, মুশকিলের ব্যাপার, আগে দেখিয়ে দিই তাহলে ওখানে ছবিটা। ডুপ্লিকেশন সিস্টেম, স্পেশাল লুব্রিকেশন সিস্টেম। এইটা দেখো, প্রথমে এটা দেখো তারপরে ওটা দেখাচ্ছি, হ্যাঁ ছবিটা ধরো ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে, দেখা যাচ্ছে?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এর সিস্টেমটা দেখো কীভাবে কাজ করছে। যে অয়েল স্ট্রেনারে অয়েল আছে আর অয়েল পাম্প দিয়ে অয়েলটাকে পাঠাচ্ছে। অয়েল পাম্প দিয়ে কিন্তু এবারে একটু বেশি প্রেসারে পাঠাচ্ছে। এই যেই এখানে অয়েল পাম্প আছে এটা পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে না দেখো এখানে তো ট্রট ছিলই, তোমার এখানে তো ট্রট আছে, যেখানে এখানে ট্রটগুলো দেখানো নাই, এখানেও ট্রট আছে। এর সাথে সাথে এই প্রত্যেকটা এই জায়গায় ট্রট আছে, এই জায়গায় ট্রট আছে, এই ছোটো ছোটোগুলোই ট্রট আছে। আর এর সাথে সাথে দেখো একটা মেন সার্কিট পুরো এরকম জায়গা জুড়ে ঘুরে গেছে। এর প্রত্যেকটা জায়গা দিয়ে কি হচ্ছে, কি আসছে বলো, বলো কি আসছে? এই লুব্রিকেটিং অয়েলটা পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে যাচ্ছে। এতে যেতে কি হচ্ছে না, এতে দুটো জিনিস হচ্ছে। একটা তো হচ্ছে আমি স্প্ল্যাশ করতে পারছি, কিন্তু স্প্ল্যাশ করে কি হচ্ছিল না, এই উবরের পার্টগুলো ভালোভাবে লুব্রিকেটিং হচ্ছিল না। কিন্তু এই অয়েল পাম্পে এখন কি করছে না, বেশি দিয়ে তোমার কি বলে, ও বেশি পরিমাণের ফোর্সটাকে তৈরি করে, সরি এটা কী তৈরি করছি আমরা, প্রেসারটাকে বেশি পরিমাণে তৈরি করে ও এইটাকে পুরো এই সার্কিটটা জুড়ে পাঠিয়ে দিচ্ছে লুব্রিকেশনটাকে। এর ফলে দুটো কাজ একসাথে হচ্ছে। এই উপরের দিকে আমার যেখানে দরকার সেখানেও লুব্রিকেশন চলে আসছে, এখানে দরকার এখানেও চলে আসছে, তার সাথে সাথে প্লাস হয়ে ইঞ্জিনের মধ্যেকারও লুব্রিকেশন হয়ে যাচ্ছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুটো জিনিস বোঝা গেল। তো ওইখানে কি হচ্ছিল না, শুধুমাত্র এই ট্রট থেকেই প্লাস করতেছিল। এতে কি করছি আমি না, একটু প্রেসারটাকে একটু বাড়িয়ে দিয়েছি, অ্যাটমসফিয়ার থেকে একটু বেশি প্রেসার বাড়িয়ে কি করেছি না, পুরো সিস্টেমের মধ্যে ঘুরিয়ে দিয়েছি আমাদের লুব্রিকেশনটাকে, আর কিছু করিনি। এখানে একটা প্রেসার গেজ থাকে এই জায়গাটায়, ওই প্রেসার গেজটাই আমরা প্রেসারটাকে কন্ট্রোল করি। এই ছবিটায় তোমরা দেখেছো আশা করি, এই যে দেখো এখানে প্রেসার গেজ আছে। আর দেখো এই যে এইখানে সেমি এইটা একটা অ্যাডমোস হচ্ছে, দুটোতে একসঙ্গে হয় না স্যার কাজ? হ্যাঁ হ্যাঁ, সেমি অ্যাডমোস আর সেমি আর অ্যাডমোস দুটোতে একসঙ্গে কাজ হয় না স্যার সেমি লুব্রিকেশন প্লাস দুটো সিস্টেমটা? প্লাস লুব্রিকেশন সিস্টেম আছে, তার সাথে সাথে আমরা প্রেসারটাকে জাস্ট ইনক্রিজ করেছি কি হালকা করে, ওই জন্য সেমি প্রেসার বলছি। বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে এতক্ষণ ধরে হালকা প্রেসারে হচ্ছিল, তো এরপরেও দেখছিল যে না আমার ঠিকঠাক কাজ হচ্ছে না। কী কাজ হচ্ছে না, না এর মধ্যে যাচ্ছে না, যে এর মধ্যে এই এর ভিতরে যাচ্ছে না, বাইকটাকে ঠান্ডা করে দিচ্ছে, ভিতরটাকে ঠান্ডা করতে পারছে না। বুঝছে? তাহলে কী করতে হবে, আরও প্রেসার বাড়াও। ফুল প্রেসার করে দিয়েছে। ফুল প্রেসার লুব্রিকেশন সিস্টেমটা কীরকম দেখো, এখানে তার ছবিটা দেওয়া আছে, ছবিটা একই দেখতে লাগছে। দেখো এখানে কিন্তু প্লাসের ব্যাপার নেই, এখানে প্রেসারই শুধু কাজ করছে, এখানে প্লাসিং হচ্ছে না। কীরকম হচ্ছে না, এখান থেকে পাম্পে যাচ্ছে আর এই পুরো সার্কিটটা দিয়ে তোমার এইখানে এই সার্কিট এইগুলো দিয়ে অয়েলটা চলে যাচ্ছে, এইখানকে চলে আসছে মেন বিয়ারিংয়ে, চলে আসছে মেন বিয়ারিংয়ে, চলে আসছে ক্র্যাঙ্কশ্যাফটে চলে আসছে। এর সাথে সাথে এই দেখো এখানে ড্রিল হোল কাটা আছে, গ্রুভ কাটা আছে, ড্রিল হোল কাটা আছে, মানে এগুলোর মধ্যে না হোল কাটা আছে, হোল একদম সরু সরু হোল কাটা আছে। সেটা কি করছে না, এই প্রেসারাইজড যখন হাই প্রেসারাইজড লুব্রিকেটিং অয়েলটা এখানকে আসছে, এই হোলগুলোর মধ্যে দিয়ে এরকম ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যেও, সরি কানেক্টিং রডের মধ্যেও হোল আছে, সেইটা দিয়েও লুব্রিকেশন যাচ্ছে। লুব্রিকেশন যে এই জায়গাটাকে পুরো লুব্রিকেট করে দিচ্ছে, এইটার মধ্যে দিয়ে লুব্রিকেশন আসছে, দিয়ে এই জায়গাটাকে পুরো লুব্রিকেট করে দিচ্ছে, এখানে আসছে এটাকে করে দিচ্ছে, এখানে আসছে এখানে, যেখানে আবার দেখো এই যে এখানকে আসছে দিয়ে এই জায়গাটাকে করে দিচ্ছে, এখানটাকে আসছে এই জায়গাটাকে করে দিচ্ছে। তো আমার যেখানে যেখানে দরকার স্পেসিফিকলি সেই জায়গাটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। প্রথমে আমরা প্লাসে কি করছিলাম না, একটা সব জায়গার জন্য একটা করে দিয়েছিলাম মোটামুটি, যে চলছে, যে উপরটাকে ভালো যাচ্ছিল না, নিচটা ভালো যাচ্ছিল, চলে যাচ্ছিলো। তো যখন আমরা একটু উন্নত হলাম তখন প্রেসার ইউজ করে আমরা কি করলাম, সব জায়গায় পাঠাচ্ছিলাম, তার সাথে সাথে স্প্ল্যাশও করছিলাম। তো দেখা গেল যে প্রেসারটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, ফুল প্রেসার করে দিই, তাহলে আমার স্প্ল্যাশের দরকারই নেই, আমার যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে গ্রুপ কেটে লুব্রিকেশনটাকে নিয়ে চলে যেতে পারবো। তাহলে ওয়েট লুব্রিকেশন সিস্টেমে আমরা মেন পড়ছিলাম কি,
ওয়েট লুব্রিকেশন সিস্টেম, ওয়েট সাম্প লুব্রিকেশন সিস্টেম, কেননা প্রত্যেকটাই সাম্পে, নিচে সাম্পে লুব্রিকেশনটা জমা আছে। তো তাতে 3 ধরনের, স্প্ল্যাশ, সেমি প্রেসার আর ফুল প্রেসার, এটা বোঝা গেছে। আর কেন এটার নাম ওয়েট সাম্প লুব্রিকেশন সিস্টেম, না এই যে এখানে সাম্প আছে তার জন্য। আচ্ছা, এবারে চলে আসি ড্রাই লুব্রিকেশন সিস্টেম। এটাও একদম সহজ, পুরো শুধু ছবি দেখেই মনে রয়ে যাবে। ড্রাই মানে কি, এখানে কোনো ধরনের সাম্পে কিছু থাকবে না। ওখানে ওয়েট ছিল তার মানে ভেজা ছিল, তার ওখানে সাম্পে অয়েল ছিল, কিন্তু এখানে এটা হচ্ছে সাম্প, এই সাম্পে দেখো ড্রাই সাম্প, কিছু নেই। তো এখন তোমাদের মনে হবে স্যার তাহলে কোথায় গেল? হ্যাঁ, আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে লুব্রিকেশন তো চলে গেল, লুব্রিকেশন হওয়ার পরে সব ঘুরে কোথায় আসবে? আবার এই সাম্পে চলে আসবে। এইখানেও বলে দিই, দেখো এখানটা থেকেই বলি যে যখন তুমি এটা, আমি এই অয়েলটাকে তো উপরের দিকে ছিটিয়ে দিচ্ছি না, তো এইটা তো আস্তে আস্তে নিচের দিকে নামবে অ্যাডেসিভনেসের জন্যে, তাই না? ও তো বেশিক্ষণ ওখানে চিপকে থাকবে না, ও আস্তে আস্তে নিচের দিকে নামবে, আমরা অ্যাডিটিভ অ্যাড করে দেবো, তো নিচে নেমে কোথায় যাবে? না এখানকে আসবে ঘুরে, আবার কোথাও চলে যাবে না। এই জন্যেই এই সাম্পটা রাখা হয়। এর কাজই হচ্ছে ও ছিটাবে আবার নিচে নামবে, ও ছিটাবে আবার নিচে নামবে, না হলে তো আমাদেরকে প্রতিদিন মোবিল দিতে হতো। প্রতিদিন তো দেই না, একবার দিয়েই তো সেটা দিই এখন অনেক দিন। তার কারণ হচ্ছে ও এভাবে কাজ করে, বুঝে গেল? আর কিন্তু ড্রাই সাম্পে কী হবে না, সাম্প ড্রাই আছে, তো তোমাদের মনে হবে স্যার তাহলে পাচ্ছে কোথা থেকে আর পেয়েই কোথা থেকে আসছে? তো সেটা বলি, কি করা হচ্ছে না, এই সাম্পটায় অয়েল যে জমা হয় না তা নয়, ওই লুব্রিকেটেড অয়েলটা এখানে জমা হয়। জমা যেই হয়ে যাচ্ছে না, এখানে একটা স্ক্যাভেঞ্জিং পাম্প আছে। স্ক্যাভেঞ্জিং মানে কি, একদম আমরা এতে পড়েছিলাম টেনে বের করে দেয়, সেরকম এই পাম্পের কাছে কি, এখানে যা জমা হবে না ও একদম টেনে বের করে দেবে। বের করে কোথায় পাঠাবে না, ফিল্টারে পাঠিয়ে দেবে। ফিল্টার হবে প্রথমে, তারপরে ওটা কি হবে না, একটা প্রেসার রিলিফ ভালভের মধ্যে দিয়ে যাবে, প্রেসারটাকে মেজার করবে, তারপরে ওটা এখানে একটা সাপ্লাই ট্যাঙ্ক থাকে যেখানে পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি ওখানে কি হচ্ছিল না, আমাদের সাম্প থেকেই যাচ্ছিল আবার সাম্পেই ঘুরে আসছিল। এখানে আমরা কি করছি না, একটা পাম্প দিয়ে ওটাকে বের করে দিচ্ছি, বের করে ওটাকে ফিল্টার করে একটা ট্যাঙ্কে জমা করে দিচ্ছি। আবার এই ট্যাঙ্কের পরেও একটা প্রেসার ভালভ থাকে আর একটা অয়েল পাম্প থাকে, এই অয়েল পাম্পটাকে ও আবার পাঠিয়ে দেয় গোটা ইঞ্জিনে। এতক্ষণ আমরা পুরো ইঞ্জিনটা নিয়ে পড়ছিলাম, এখানে আমাদেরকে অতটাও পড়তে হলো না, শুধু নিচের সিস্টেমটা, উপরের সিস্টেম পুরো এক, যেমনকে তেমন এরকমই সিস্টেম, শুধু এই জায়গাটার পার্থক্য। একটু ঘেটে গেছে, মুছে দিচ্ছি। এতক্ষণ আমরা পুরোটা পড়ছিলাম, এখানে শুধু এই জায়গাটা চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে না, এই জিনিসটা থাকছে না, এর বদলে একটা সাম্প থাকছে, সেই সাম্পটা থেকে কী হচ্ছে না, এখানে একটা স্ক্যাভেঞ্জিং পাম্প লাগিয়ে দিচ্ছি, এই স্ক্যাভেঞ্জিং পাম্প থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে এখানে ফিল্টার করে আমি এটাকে এখানে একটা সাপ্লাই ট্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি। এই সাপ্লাই ট্যাঙ্কের পরে আরও একটা ফিল্টার লাগিয়ে আরও একটা পাম্প লাগিয়ে দিচ্ছি, যেই পাম্পটা সবার গায়ে গায়ে পৌঁছে দেবে। বোঝা গেছে? কঠিন কিছু আছে? কেন ড্রাই সাম্প? শুধু দুটো পাম্প খেয়াল রাখতে হবে, এখানে একটা পাম্প আছে, এখানে ওগুলো একটা করে পাম্প ছিল, এখানে দুটো পাম্প আছে, এখানে সাপ্লাই ট্যাঙ্ক আছে, ওখানে সাপ্লাই ট্যাঙ্ক নেই, ওখানে সাম্পে অয়েল ছিল, এখানে ড্রাই সাম্প। আর 3 নম্বরে আমরা পড়েছিলাম পেট্রোল আর মিস্ট লুব্রিকেশন সিস্টেম, ভেরি ফেমাস, তোমরা সবাই দেখেছো, সবাই জানো, টু স্ট্রোক ইঞ্জিনে যেটা ইউজ করা হয়। তোমরা সবাই দেখেছো টু স্ট্রোক ইঞ্জিনে কী করা হয়, টু স্ট্রোক ইঞ্জিনে কখনো লুব্রিকেশন ইউজ করা হয়? কীভাবে ইউজ করা হয় সেটা আমি তোমাদেরকে বলি। কিভাবে ইউজ করা হয় না, ওখানে দেখবে যখন, এখনও যদি কাদেরও বাড়িতে থাকে, যখন যখন ওর মধ্যে পেট্রোল মানে তেল দেয়, তখন তখন ওতে একটু করে মোবিল মিশিয়ে দিয়ে দেয়, তাই তো? বলো হ্যাঁ কি না? ও তোমরা দেখোনি তাহলে? আচ্ছা, তোমরা হয়তো দেখোনি, কিন্তু যদি খেয়াল করে দেখো, যারা পুরোনো দিনের গাড়ি চালায় ওরা ওই তেলের সাথে একটু করে মোবিল মিশিয়ে সবসময় দেয়, যখন যখন তেল ভরে তখন তখন দেয়। কেন দেয়? এটাই হচ্ছে তোমার মিস্ট আর কি বলে, মিস্ট লুব্রিকেশন সিস্টেম। অ্যাকচুয়ালি এখানে দুটো স্ট্রোক হয়, কিন্তু অপারেশন তো 4টেই হয়, সাকশনও হয়, কম্প্রেশনও হয়, আর পাওয়ারও হয়, আর এক্সস্টও হয়। যখন আমাদের ফার্স্ট স্ট্রোক হয়, মানে ধরো এই উপর থেকে নিচের দিকে নামছে, তখন তখন কি হচ্ছে না, এক্সস্ট হচ্ছে আর তার সাথে সাথে পাওয়ার স্ট্রোক হচ্ছে। ওটাকে কি বলে তোমার, না, এটা দিয়ে বেরোবে, এটা দিয়ে বেরোবে আর এটা দিয়ে ঢুকবে, এটা তো ইনটেক, এটা দিয়ে আসছে প্রথমে,
ट्रांसफर पोर्ट। ট্রান্সফার পোর্টটা কাজ করছে। আচ্ছা, আমি পুরোটা একবার বলি ভালো করে। কি হচ্ছে না, এই ইনটেক পোর্টের মধ্যে দিয়ে, এই ইনটেক পোর্টের মধ্যে দিয়ে আমরা কি করি না, ফুয়েলের সাথে লুব্রিকেশনকে মিশিয়ে পাঠিয়ে, অ্যাকচুয়ালি এখানে পাঠাই না, আমি আর একটু এর আগের গল্পটা আগে বলি। এর মধ্যে এই টু স্ট্রোক ইঞ্জিনে ফুয়েল আসে কোথা থেকে না, এখানে রেডিয়েটার থাকে, সরি রেডিয়েটার নয়, কার্বোরেটর, তাই তো? হ্যাঁ, কার্বোরেটর থাকে। কার্বোরেটরের কাজ কি না, এয়ারের সাথে ফুয়েলকে মিক্সচার করা। আর এই ফুয়েলটা কোথা থেকে, এই ফুয়েলটা কোথা থেকে পায় না, ফুয়েল ট্যাঙ্ক থেকে। এখানে ফুয়েল ট্যাঙ্ক আছে। তো আমি কি করছি, যখন যখন ফুয়েল দিচ্ছি, এখানে ফুয়েলও দিচ্ছি, তার সাথে সাথে লুব্রিক্যান্টও দিচ্ছি। তো যখন এখানকে চলে আসছে, এখানে এয়ার, ফুয়েল আর লুব্রিক্যান্ট তিনটাই মিক্সড হয়ে যাচ্ছে। এখানে কি আছে না, কার্বোরেটর। তো যখন ইনটেক পোর্ট দিয়ে ফুয়েলটা আসছে, সে কাকে কাকে নিয়ে আসছে না, এয়ারকে নিয়ে আসছে, ফুয়েলকে নিয়ে আসছে, লুব্রিক্যান্টকে নিয়ে আসছে, দিয়ে কি করছে না, এখানে ঢুকে যাচ্ছে। আর আমরা কি জানি না, লুব্রিকেন্টের প্রপার্টি সবসময় ডেন্স অয়েলের থেকে, মানে ওটা বেশি ভারী। তো যখনই ওটা এর মধ্যে আসছে, তখন কি করছে না, এর নিচে জমা হয়ে যাচ্ছে, লুব্রিকেন্টটা নিচে জমা হয়ে যাচ্ছে। আর এর অয়েলটা যেরকম এটা দিয়ে বেরিয়ে যাচ্ছিলো এয়ার ফুয়েল মিক্সচারটা, সেটা এখানকে চলে আসছে। তো এটা কি শুধু জমা হচ্ছে, এটা কেন জমা হচ্ছে না, এই লুব্রিকেন্টটা যখন এখানে জমা হচ্ছে, আর যখন যখন এটা রোটেট হচ্ছে, এই ক্র্যাঙ্কশ্যাফটের এই জায়গাটা সেই চামচের মতন করে স্প্ল্যাশ করে পুরো জায়গাটাকে ঘুরিয়ে দিচ্ছে। কে বুঝতে পারলে না বলো? বললাম এয়ার ফুয়েল মিক্সচার, তার সাথে সাথে লুব্রিক্যান্ট এর মধ্যে আসছে। যেহেতু লুব্রিক্যান্ট বেশি ভারী, তো ওটা নিচে জমা হয়ে যাচ্ছে। এয়ার ফুয়েল মিক্সচারটা তো বারবার এধার দিয়ে চলে আসছে, এটা ট্রান্সপোর্ট দিয়ে যাচ্ছে, আবার এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা দিয়ে যাচ্ছে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যেই লুব্রিক্যান্টটা নিচে জমা ছিল, সেটা কি করছে না, প্রতিবার যখন ক্র্যাঙ্কশ্যাফটটা ঘুরছে, এই ক্র্যাঙ্কটা কি করছে না, এই পুরো জায়গাটাকে ছিটিয়ে দিচ্ছে, এরকম ছিটিয়ে দিচ্ছে, যেমনটা স্প্লাশে করছিল, এরকম এরকম করে ছিটিয়ে দিচ্ছে পুরো জায়গাটাকে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। ওইটা একদম হালকা পার্টিকেলের, মানে ওটা এয়ার ফুয়েল মিক্সচারের সাথে যখন যায় না, ওগুলো একদম ছোট ছোট দানার মতন কাজ করে, মানে মিস্ট, কুয়াশার মতন। এই জন্য এর নাম মিস্ট। এখানে পুরো ফুললি অয়েলের মতন কাজ করে না, এখানে মিস্ট আকারে কাজ করে। এই জন্য এটার নাম হচ্ছে তোমার মিস্ট লুব্রিকেশন সিস্টেম বা পেট্রোল লুব্রিকেশন সিস্টেম। আর যখন সেই অয়েলটা দেয় ট্যাঙ্কটাই, তখন স্যার ওটা মেশাই, তখন সেই ডেনসিটির জন্য আর ঘনত্ব নিচে পড়ে যাবে না ট্যাঙ্কটা। ওইটাই তো বলছি, যে যেহেতু ভারী হয়, লুব্রিকেশন ওয়েট তো বেশি ভারী হয় না তেলের থেকে। আমি তো এতক্ষণ ধরে তোমাদেরকে সেটাই বোঝালাম, তো ওই জন্যই তো নিচে জমা পড়ে যাচ্ছে। বলছি স্যার, ট্যাঙ্কটাকে তো মানে তেলটা আর জল মানে অন্য দুটা তেল আলাদা হয়ে যায়। আরে আরে শোনো, ওখানে নয়, যেখানে তেল আর তোমার তোমরা তাহলে ফুয়েল ট্যাঙ্কটা দেখো নি, ফুয়েল ট্যাঙ্কটা কীরকম থাকে দেখো, এরকম থাকে যে এর নিচও থেকে বেরোয়। উপর থেকে যদি বেরাতো, তুমি একটা জিনিস কল্পনা করে দেখো, যদি তোমার এইখান থেকে তেল বেরাতো, তাহলে নিচের তেলটা তো সবসময় চাপাই পড়ে যেত। কানেকশান সবসময় কি নিচও থেকে হবে। এয়ার ফুয়েল এখানে দুটো জিনিস মিক্সচার করে দেওয়া আছে। এবারে যখন যখন আসছে, তুমি এয়ার ফুয়েল মিক্সচার মানে ভেবে দেখো, এয়ার ফুয়েল মিক্সচার মানে কিন্তু এই নয় যে তেল এতটা, জল এইটুকু, রেশিও আছে একটা। এয়ার ফুয়েল মিক্সচার, তার সাথে ফুয়েলের জায়গায় ফুয়েলের সাথে এখন থেকে এও আছে। মিস্ট মানে বুঝতে পারছো তো, কুয়াশা। ওখানে যখন যাচ্ছে একদম ছোট ছোট পার্টিকেল হয়ে যাচ্ছে। একটু কল্পনা করার চেষ্টা করো, মিস্ট মানে একদম পাতলা সূক্ষ্ম, বাতাসে যেরকম পার্টিকেল ঘুরছে সেরকম টাইপের। যদি বুঝতে অসুবিধা হচ্ছে তো একটা অ্যানিমেশন দেখে নেবে, আমি পেলে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তুমি আসলে একটু পার্টিকেলগুলোকে বড় বড় করে ভেবে নিচ্ছ বলে তোমার এটা মনে হচ্ছে। আমি বড় বড় ছবি আঁকছি, তো ওই জন্য তোমার মাথায় মনে হচ্ছে বাবা এত বড় জিনিস নিচে তো চাপা পড়ে যাবে। অ্যাকচুয়ালি নয়, ওটা তো পার্টিকেল, ওটা তো একটা একদম মাইক্রোস্কোপিক ওয়েতে তোমাকে একটু ভাবতে হবে। বুঝতে পারছো তো? এবারে হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে আমি তোমাদেরকে পুরো গল্পটা বলে দিলাম। তোমাদের কাজ কি হবে না, তোমাদের কাজ হবে, এখন এমনিতেও ছুটি থাকবে, তোমাদের যেটা কাজ হবে, এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তোমাদেরকে নোটিস করে খাতায় নোট করা বা লিখে রাখা। যেমন দেখো, প্রত্যেকটাই আমি লিখে দিয়েছি যে ফুল প্রেসারের ক্ষেত্রে এখানে এই ড্রাই পাম্পের ক্ষেত্রে প্রেসার কত হবে, এর ক্ষেত্রে প্রেসার কত হবে,
এর ক্ষেত্রে প্রেসার কত হবে, এইগুলো দেখো এখানে প্রেসারগুলো সব লেখা আছে, কিংবা কোন জায়গাটা কোন জিনিসটা কোথায় কোন জায়গাটাকে লুব্রিকেট করে সেগুলো কিন্তু এখানে লেখা আছে। তোমাদের কাজ হবে সিস্টেম আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এরপরে তোমাদেরকে শুধু এইখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বের করে খাতায় নোট করা বা মনে রাখা। আমি সিস্টেম বলে দিচ্ছি, কিন্তু কোশ্চেন তোমাদেরকে কোথা থেকে আসবে এই জায়গাগুলোতে পড়লেই বুঝতে পারবে। আর আমি যেটা বলেছি যদি ভালো করে শুনে থাকো তাহলে এর মধ্যে থেকেই আসবে।